আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 থেকে সৃজনশীল প্রশ্নটি সলভ করব। তাহলে চল প্রশ্নে যাওয়া যাক। ক নম্বর প্রশ্নটি হচ্ছে হেসের সূত্রটি লিখো। হেসের সূত্রটি হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় প্রারম্ভিক এবং শেষ অবস্থা স্থির থাকে তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন বিক্রিয়ার মোট এনথালপি বা বিক্রিয়ার তাপ সমান থাকবে। তাহলে এটাই হচ্ছে হেসের সূত্র। তারপর খ নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ 7 থেকে কম কেন? 7 থেকে কম পিএইচ কাদের হয় আমরা জানি। অ্যাসিডের জলীয় দ্রবণের ক্ষেত্রে পিএইচ মান হয় কত? 7 থেকে কম। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে এটা একটা লবণ, এটা উৎপন্ন হয় শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল ক্ষারক থেকে। তাই শক্তিশালী অ্যাসিড কোন অ্যাসিড থেকে উৎপন্ন হয় আমরা যদি একটু দেখি তাহলে লিখি তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড HCl এবং দুর্বল ক্ষারক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তীব্র অ্যাসিড থেকে উৎপন্ন হচ্ছে এবং দুর্বল ক্ষারক থেকে উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে শক্তিশালী কোনটা? অ্যাসিড। এবার আমরা তাহলে বিক্রিয়াটা দেখাবো। অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যাসিড থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে। তাহলে কি কি পাবো? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পাইলাম কি? লবণ আর পানি। আচ্ছা, এবার এখানে যে আমরা লবণটা পাইলাম এটা জলীয় দ্রবণে বিয়োজিত অবস্থায় কি কি আয়ন দিবে সেটা দেখি। অ্যামোনিয়াম ক্লোরাইড কি কি আয়ন দিবে? অ্যামোনিয়াম আয়ন আর দিবে ক্লোরাইড আয়ন। আচ্ছা, এই যে অ্যামোনিয়াম আয়নটা আমরা পাইছি এটা পানির সাথে আবার বিক্রিয়া করে কি উৎপন্ন করে সেটা আবার দেখি। অ্যামোনিয়াম আয়নটা পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে অ্যামোনিয়া আর হাইড্রোনিয়াম আয়ন। এই যে হাইড্রোনিয়াম আয়নটা আমরা পাইলাম এটা কি? এটা একটা অম্ল, অর্থাৎ এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ থেকে আমরা কি পাইলাম? পাইলাম হাইড্রোনিয়াম আয়ন যেটা একটা অম্ল, অর্থাৎ এখানে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা বৃদ্ধি পায়। যেহেতু এটা একটা অম্ল এবং এর ঘনমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এই জন্য এটার পিএইচ হবে 7 থেকে কম। 7 থেকে কম মানে কি? অম্লধর্মী, আর 7 থেকে বেশি মানে কি? ক্ষারীয় বা ক্ষারধর্মী। তাহলে প্রথম থেকে আবার বলি যে এর জন্যই যেহেতু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা বাড়ে এর জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ 7 থেকে কম হয়, অর্থাৎ লেস দেন হয় 7 হয়। দেখো এবার আমরা প্রথম থেকে আবার বলি। প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ 7 থেকে কম কেন? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডটা উৎপন্ন হয় একটা তীব্র অ্যাসিড থেকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং দুর্বল ক্ষারক থেকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কী পাইলাম? লবণ এবং পানি। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা লবণ। এই লবণটা আবার দ্রবণের ভিতরে আয়নিত অবস্থায় থাকে। কী কী আয়ন দেয়? অ্যামোনিয়াম আয়ন আর দেয় ক্লোরাইড আয়ন। এই অ্যামোনিয়াম আয়নটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটাকে বাড়ায় দেয়। এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্যই এই অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণের পিএইচটা হয় 7 থেকে কম, অর্থাৎ কি? অম্লধর্মী। তাহলে আমরা নিচে বলতে পারি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের পিএইচ 7 থেকে কম কারণ অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে খ নম্বরের উত্তর। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করব। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে বিক্রিয়াটির সাম্যধ্রুবক কেপি এর মান নির্ণয় করো। তাহলে আমরা উদ্দীপকটা দেখি। আমাদের কেপি এর মান নির্ণয় করতে গেলে আগে আমাদেরকে বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে বিক্রিয়াতে দেখো কি দেওয়া আছে এখানে, এ থেকে কি পাচ্ছি? বি হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক আর বিটা হচ্ছে উৎপাদ। তাহলে আমরা বিক্রিয়াটা তুলে রেখে যে উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। উদ্দীপকের বিক্রিয়াটি নিম্নরূপ। এ থেকে পাচ্ছি 2p। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া। এবার এখান থেকে আমাদের বের করতে হবে কেপি এর মান। তাহলে প্রাথমিক অবস্থায় এটার মোল সংখ্যাটা কত?
প্রাথমিক মোল সংখ্যা। প্রাথমিক অবস্থায় এখানে আছে কয় মোল? 1 মোল, আর এখানে 0। এবার সাম্যাবস্থায় এখানে বিক্রিয়া হওয়ার পর তাহলে সাম্যাবস্থায় মোল সংখ্যা কত হয়? যেহেতু এখানে কি এটা বিয়োজিত হয়ে বি উৎপন্ন করছে, তাহলে এখানে বিয়োজন মাত্রা অর্থাৎ এখানে 1 থেকে যতটুকু বিয়োজিত হয়েছে সেটা কি মাইনাস যাবে, তাহলে 1 মাইনাস আলফা। আর এখানে যেহেতু 2 আছে তাহলে 2 আলফা। এখানে দেখো তো আমাদের আলফার মানটা কিন্তু দেওয়া আছে, এই যে 25 ডিগ্রি তাপমাত্রায় ও 1 এটিএম চাপে এর বিয়োজন মাত্রা হচ্ছে 20%। এটাই হচ্ছে আলফা এর মান। তাহলে আলফার মান কিন্তু দেওয়া আছে এখানে, দেখে আলফা ইজ ইকুয়াল টু, যেহেতু পার্সেন্টেজে আছে তাহলে 20/100। ক্যালকুলেশন করলে মান পাবো 0.2। এটা হচ্ছে বিয়োজন মাত্রা আলফার মান। আর দেওয়া আছে মোট চাপ পি এর মান কত? 1 এটিএম। আমাদের ম্যাথ করতে গেলে এটা লাগবে, অর্থাৎ কেপি বের করতে গেলে এই দুইটা লাগবে, এর জন্য অর্থাৎ বিয়োজন মাত্রা এবং মোট চাপটা দরকার পড়বে, এর জন্য আমরা লিখে নিলাম। এবার আমাদের কি হবে? সাম্যাবস্থায় মোল সংখ্যা। এবার সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা কত? সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত দেখো তো, এখানে 1 মাইনাস আলফা প্লাস আর এখানে আছে 2 আলফা। তাহলে কত আসে? এখান থেকে 2 আলফা থেকে একটা আলফা মাইনাস গেলে আসে 1 প্লাস আলফা। এটা হচ্ছে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। এবার আমাদের সূত্রটা এরকম, সূত্রটা হচ্ছে কেপি ইজ ইকাল টু এখানে কি এটা উৎপাদ, এটা বিক্রিয়ক, তাহলে উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ। তাহলে উৎপাদের আংশিক চাপ এটা হচ্ছে পিবি, তাহলে পিবি যেটা সহগ আকারে থাকবে সেটা কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার হিসেবে যোগ হবে। তাহলে এখানে সহগটা হচ্ছে 2, তাহলে এখানে পাওয়ারটা 2, আর এখানে হচ্ছে পি এর আংশিক চাপ। যেহেতু আমাদের সূত্রের মধ্যে দেওয়া আছে দুইটার আংশিক চাপ, তাহলে আমাদের কেপি বের করতে গেলে অবশ্যই এই দুইটার আংশিক চাপ দরকার হবে। তাহলে আংশিক চাপের সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে এরকম। আংশিক চাপ অর্থাৎ আমরা বিক্রিয়ক এর ক্ষেত্রে যদি আংশিক চাপ বের করতে চাই তাহলে পি এ, তাহলে দেখো উৎপাদের আংশিক চাপ ভাগ বিক্রিয়কের আংশিক চাপ, এটা হচ্ছে কেপি এর সূত্র। তাহলে আমাদের উৎপাদ এবং বিক্রিয়ক দুইটারই কি আংশিক চাপ বের করতে হবে। আবার আংশিক চাপের একটা সূত্র জানি, আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোট চাপ কত? এই পি, যেটার মান দেওয়া আছে, মানটা আমরা পরে বসাবো। আর মোল ভগ্নাংশ ইজ ইকুয়াল টু আমি যদি এর ক্ষেত্রে বের করতে চাই তাহলে এর সাম্যাবস্থায় মোল সংখ্যা ভাগ সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে এর ক্ষেত্রে 1 মাইনাস আলফা, আর সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত? 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ। এবার পি বি এর ক্ষেত্রে কি হবে? 2 আলফা, অর্থাৎ বি এর সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 2 আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। এবারে এইখানে আমরা এই মানগুলো বসিয়ে দিব। আচ্ছা, এবার এই মান পি এর মান এবং পিবি এর মান এখানে বসাবো। ফার্স্টে ছিল পিবি, তাহলে উপরে হবে 2 আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, কী ছিল? স্কোয়ার, তাহলে স্কোয়ার ভাগ পি এ 1 মাইনাস আলফা ভাগ 1 প্লাস আলফা ইন্টু এটা কেপি, বা কেপি ইজ ইকাল টু, দেখো এখানে 2 স্কোয়ার আছে, তাহলে 2কে স্কোয়ার করলে হয় 4, দেখি 4, আলফাকে স্কোয়ার করলে হয় আলফা স্কোয়ার, আবার পিকে স্কোয়ার করলে হয় পি স্কোয়ার ভাগ 1 প্লাস আলফাকে স্কোয়ার করলে হয় 1 প্লাস আলফা স্কোয়ার গুণ, অর্থাৎ এইটাকে ভাগ ছিল আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কি হবে? এই উপর নিচেরটা উপরে উঠবে আর উপরটা নিচে নামবে, তাহলে কি হয়? 1 মাইনাস আলফা ইন্টু পি, আর উপরে কি হবে? 1 প্লাস আলফা। এবার দেখো কি কি কাটাকাটি যায়। এখানে কি 1 প্লাস আলফা একটা, এখানে 1 প্লাস আলফা হচ্ছে দুইটা, তাহলে একটা এখান থেকে একটা কাটবে, এখান থেকে একটা কাটবে, তারপর এখানে পি একটা, এখানে দুইটা, তাহলে একটা একটা পি কাটবে, এখানে কিন্তু আরেকটা পি আছে। তাহলে এখানে আমরা কি কি থাকে দেখো, উপরে থাকতেছে 4 আলফা স্কোয়ার পি,
আর নিচে কি থাকতেছে, একটা অন প্লাস আলফা, আর এদিকে থাকতেছে হচ্ছে 1 মাইনাস আলফা। তাহলে নিচে আছে কি 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা। এটা একটা সূত্র পড়ে 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে 1কে আমি এ ধরতে পারি আর আলফাকে বি ধরতে পারি। এছাড়া তুমি যদি এটাকে গুণ করে দাও তাহলেও কিন্তু সেম আসবে। দেখো করে দেখাচ্ছি, 4 আলফা স্কোয়ার পি। 1কে 1-এর সাথে গুণ, তাহলে 1কে তুমি যদি আলফার সাথে গুণ করো তাহলে কি হয়, এখানে কি মাইনাস ছিল, তাহলে মাইনাস আলফা। এখানে আলফার সাথে 1কে করলে হচ্ছে আলফা, আর প্লাস মাইনাসে কি মাইনাস আলফা স্কোয়ার। এখন দেখো এইটা আর এটা কাটাকাটি যায়, কি থাকে 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এইটা আমরা এখানে লিখি, কি থাকে 4 আলফা স্কোয়ার পি, তারপর 1 মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি কেপি। এবার বলছে আমাদের কেপি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের কিসের মান লাগবে, পি এর মান লাগবে আর আলফা অর্থাৎ বিয়োজন মাত্রার মান লাগবে, যেখানে আমরা কিন্তু উপরেই দেওয়াই ছিল প্রশ্নের মধ্যে, এখান থেকে আমরা লিখে ফেলছি। এখন মানগুলো শুধু বসায় দিব। তাহলে কেপি 4 ইন্টু এখানে আলফার মান কত 0.2, 0.2 স্কোয়ার ইন্টু পি এর মান হচ্ছে 1, এখানে 1 মাইনাস আলফা স্কোয়ার। এখানে আলফার মান কত 0.2। কেপি এতটুকু ক্যালকুলেশন করলে মান আসে 0.16, আর এতটুকু ক্যালকুলেশন করলে মান আসে 0.96। এতটুকু যদি ক্যালকুলেশন করি অর্থাৎ 0.16 ভাগ 0.96 করি তাহলে মান আসে 0.167। এটাই হচ্ছে কেপি এর মান, কেপি। আচ্ছা দেখো আবার প্রশ্নটা দেখো, উদ্দীপকের আলোকে বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করো, অর্থাৎ কেপি এর মানটা বের করব। তাহলে এক্ষেত্রে আমরা ওই উদ্দীপকের যে বিক্রিয়াটি ছিল বিক্রিয়াটি লিখলাম, এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে প্রাথমিক অবস্থায় এর মোল সংখ্যা কত 1 আর 2b এর মোল সংখ্যা 0, আর সাম্যাবস্থায় হচ্ছে আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, তাহলে যতটুকু বিয়োজিত হয়েছে তাহলে 1 থেকে আলফা বিয়োজিত হয়েছে, মাইনাস করলে এইটুকু বিয়োজিত হয়েছে, তাহলে 1 মাইনাস আলফা, আর এখানে 2 সহগ আকারে ছিল তাই 2 আলফা। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কী হয় 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। কেপি এর সূত্রটা হচ্ছে উৎপাদের আংশিক চাপ ভাগ হচ্ছে বিক্রিয়কের আংশিক চাপ, আর সহগ থাকলে সেটা পাওয়ার হিসেবে আসে, তাহলে এখানে পাওয়ার আসলো। এবার যেহেতু দুইটার আংশিক চাপের ভাগফল অর্থাৎ ভগ্নাংশ হচ্ছে কেপি, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটার ক্ষেত্রে এ এর ক্ষেত্রে আংশিক চাপ, বি এর ক্ষেত্রে আংশিক চাপ বের করতে হবে। বের করলাম আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ হচ্ছে পি। এখান থেকে আমরা মোল ভগ্নাংশ এর মোল ভগ্নাংশ বের করলাম, এ এর সাম্যাবস্থায় মোল সংখ্যা আর সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা ভাগ পি এর ক্ষেত্রেও সেমভাবে বের করলাম। এবার এখান থেকে এই দুইটার মান এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এই মানটা পাইলাম, এটা হচ্ছে কেপি এর রাশিমালা। এবার আমাদের কেপি এর মান নির্ণয় করতে বলছে, সেখানে মান নির্ণয় করতে আমাদের বিয়োজন মাত্রা আলফার মানটা লাগবে আর মোট চাপ পি এর মানটা লাগবে। এখানে দেখো আলফার মানটা প্রশ্নের মধ্যেই দেওয়া ছিল যে 20% বিয়োজিত হয়, আলফা যেহেতু বিয়োজন মাত্রা তাহলে এটাই হচ্ছে আলফার নাম। 20% ছিল, 100 দিয়ে ভাগ দিলে আসে 0.2, তাহলে আমরা মানটা বসাই যেখানে আলফা স্কোয়ার ছিল তাই 0.2 স্কোয়ার ইন্টু পি এর মান 1, আবার 1 মাইনাস আলফা স্কোয়ার করে কেপি এর মান পেলাম 0.167। এটাই হচ্ছে গ নম্বরের উত্তর, অর্থাৎ বিক্রিয়াটির কেপি। এখন ঘ নম্বর প্রশ্নটা সলভ করব। প্রশ্ন হচ্ছে বি এর পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের একত্রে কী ধরনের পরিবর্তন করতে হবে ব্যাখ্যা করো। আচ্ছা আগে আমরা উদ্দীপকের বিক্রিয়াটা দেখব। বিক্রিয়াটা আগে আমরা লিখি। আমরা গ নম্বরের বিক্রিয়াটা তুলেছিলাম কি, এটা হচ্ছে বিক্রিয়ক আর বিটা কি ছিল উৎপাদ।
এখন আমাদের বিক্রিয়াতে চাপের প্রভাব এবং তাপমাত্রার প্রভাব জানতে হলে আগে আমাদের জানতে হবে বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। কারণ তাপ উৎপাদী এবং তাপ হারি দুই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের তাপমাত্রা এবং চাপের প্রভাবটা আলাদা। তাহলে আমরা আগে চিন্তা করো, যদি বিক্রিয়কের থেকে এই যে রেখাটা বিক্রিয়কের থেকে উপরের দিকে হতো তাহলে বিক্রিয়াটা হতো তাপহারী। যদি এই বিক্রিয়ক থেকে এই লাইনটা নিচে নেমে আসে তাহলে বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। তাহলে দেখো তো, এখানে বিক্রিয়কের থেকে এই বিক্রিয়কটা আছে উপরে আর উৎপাদটা আছে নিচে, তার মানে হচ্ছে রেখাটা নিচে নেমে আসছে, তার মানে এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়াতে বিক্রিয়া তাপের মান থাকে কি মাইনাস, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার কি প্রভাব সেটা আমরা দেখব। দেখো বলছে বি এর পরিমাণ, এখানে বিটা কি, বিটা হচ্ছে উৎপাদ। তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের কী ধরনের পরিবর্তন করতে হবে আমাদের সেটা জানতে হবে। তার মানে এই বি এর পরিমাণ অর্থাৎ এইটা কি উৎপাদ, এই উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে তাপমাত্রা এবং চাপের কি পরিবর্তন করতে হবে এটাই আমাদের জানতে চাইছে। তাহলে তাপমাত্রার প্রভাবটা লিখে, যদি তাপমাত্রাকে বাড়ানো হয় তাহলে বিক্রিয়াটা কি হয়, পিছন দিকে যায়, অর্থাৎ পিছন দিকে সরে যায় সাম্যাবস্থা। যদি পিছন দিকে সরে যায় তার মানে কি, এই যে এই উৎপাদটা বিক্রিয়া করে এই বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি করবে। অর্থাৎ এখানে দেখো তাহলে কিন্তু এই উৎপাদের পরিমাণটা কমবে, বিক্রিয়কের পরিমাণটা বাড়বে। কিন্তু আমাদের কিন্তু এটা জানতে চায় না যে বিক্রিয়ককে বৃদ্ধি করতে তাপমাত্রা এবং চাপের কি পরিবর্তন করতে হবে। যেহেতু আমাদের উৎপাদ বাড়তে হবে তার মানে আমাদের উল্টা করতে হবে, তাপমাত্রাকে বাড়ানো যাবে না, তাপমাত্রাকে কমাতে হবে। যদি তাপমাত্রাকে কমানো হয় তাহলে বিক্রিয়াটা কি সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ এখন হচ্ছে এ অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে বেশি পরিমাণ কি তৈরি করবে, উৎপাদ অর্থাৎ বি তৈরি করবে, বি এর উৎপাদনটা বাড়াবে। তাহলে তাপমাত্রাকে কি করতে হবে, কমাতে হবে, তাপমাত্রাকে কমাতে হবে, বি এর পরিমাণ বৃদ্ধি পাবে, তাপমাত্রাকে কমাতে হবে, বি এর পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আচ্ছা, এবার দেখো তাপমাত্রাকে যদি আমি কমাইতে থাকি তাহলে এক পর্যায়ে এই বিক্রিয়াটা কি বন্ধ হয়ে যাবে। এর জন্য একটা তাপমাত্রা, কম তাপমাত্রা কিন্তু একটা অনুকূল তাপমাত্রা এখানে দিতে হবে। অনুকূল তাপমাত্রা দিলে বিক্রিয়াটা বন্ধ হওয়ার চান্স থাকে না। তাহলে তাপমাত্রাকে যদি কমায় তাহলে বি এর পরিমাণ অর্থাৎ উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর 2 নম্বর কি বলা হয়েছে, চাপের প্রভাব। তাহলে এখন লিখি চাপের প্রভাব। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি উৎপাদ এবং বিক্রিয়ক দুইটার মোল সংখ্যা সমান হয় তাহলে বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকে না। কিন্তু এখানে দেখো এ 1 মোল আর বি আছে হচ্ছে 2 মোল, অর্থাৎ এখানে মোল সংখ্যাটা সমান নয়, তার মানে এখানে চাপের প্রভাবটা আছে। তাহলে এখানে দেখো যদি চাপটাকে বাড়ায় তাহলে কি হবে, চাপ বাড়ালে সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হবে। সাম্যাবস্থা সামনের দিকে অগ্রসর হওয়া মানে কি, এখানে বিক্রিয়কের পরিমাণটা বৃদ্ধি পাবে। আবার যদি চাপকে আমি কমাই তাহলে কি হবে, সাম্যাবস্থা পিছনের দিকে অগ্রসর হবে। পিছনের দিকে অগ্রসর হওয়া মানে কি, এখানে এর পরিমাণটা বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে আমি যদি বি এর পরিমাণ অর্থাৎ উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করতে চাই তাহলে চাপকে কি করতে হবে, কমাতে হবে। তাহলে বি অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে চাপকে কি করতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা নিচে লিখতে পারি, অর্থাৎ উপরের আলোচনা থেকে বলা যায় যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রাকে হ্রাস ও চাপকে বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে ঘ নম্বরের। আসলে প্রথম থেকে আবার বলি, বি এর পরিমাণ অর্থাৎ এই উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করতে তাপমাত্রা ও চাপের একত্রে কী ধরনের পরিবর্তন করতে হবে ব্যাখ্যা করো। তাহলে এখানে আমরা বিক্রিয়াটা দেখলাম, যেহেতু এই রেখাটা বিক্রিয়ক থেকে নিচে নেমে আসছে তার মানে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা হয় ঋণাত্মক, অর্থাৎ এক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি এই উৎপাদ অর্থাৎ বি বাড়াতে চাই তাহলে তাপমাত্রাকে কমাতে হবে, কিন্তু
কমাতেই থাকা যাবে না, একটা অনুকূল তাপমাত্রা দিতে হবে, নাহলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। তাহলে তাপমাত্রাকে কমাতে হবে এবং বি এর পরিমাণ তাহলে বৃদ্ধি পাবে, বি অর্থাৎ উৎপাদের পরিমাণ। আর চাপের প্রভাব কি হবে, পি অর্থাৎ উৎপাদের পরিমাণ যদি আমি বৃদ্ধি করতে চাই তাহলে চাপকে কি করতে হবে, বৃদ্ধি করতে হবে, তাহলে সাম্যাবস্থা সামনের দিকে যাবে, বি এর উৎপাদনটা বাড়বে। অর্থাৎ উপরের আলোচনা থেকে বলা যায় যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রাকে হ্রাস এবং চাপকে যদি বৃদ্ধি করা হয় একত্রে তাহলে উৎপাদের পরিমাণ অর্থাৎ বি এর পরিমাণটা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবাই সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।